মধু দিয়ে মাখা, এই দিয়ে বিভক্তিটি লোপ পেয়ে আমার সমস্ত পদ হয়ে গেল মধুমাখা। এই মধুমাখা এই শব্দটি একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে আমাদের এই পর্বের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আলোচনা করার পূর্বে আমরা একটু মনে করার চেষ্টা করি যে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। আমরা টোটাল শিখেছিলাম 3টা পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তার মধ্যে তৎপুরুষও একটা ছিল। তাহলে তৎপুরুষের বৈশিষ্ট্যটা কি? তৎপুরুষের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পাবে। কি বললাম? পূর্বপদে বিভক্তি লোপ পাবে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে কি তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এই বিভক্তি লোপ পাওয়ার কারণে কারকের সাথে মিল আছে, তাই অনেক ব্যাকরণবিদ এই সমাসটার আরেকটা নাম দিয়েছে কারকলোপী সমাস। কি বললাম? আরেকটা নাম দিয়েছে কারকলোপী সমাস। এবং এর যে প্রকারভেদগুলো আছে অনেকগুলোই কারকের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা জানলাম যে কি হবে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর বিভক্তিগুলো তো আমরা জানি, বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। এখন এখান থেকে বাংলা শব্দ বিভক্তি হচ্ছে 7টা। এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখান থেকে এই যে আমরা বললাম যে বিভক্তি লোপ পেয়ে সমাস হবে। এখন প্রথমা বিভক্তি তো লোপ পায় না। প্রথমা বিভক্তি কই? শূন্য বিভক্তি, যেটাকে আমরা বলি অ বা শূন্য বিভক্তি। এই জন্য স্পেসিফিক সংজ্ঞা আরও আমরা বলতে পারি, যেটা যে দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাই হচ্ছে কি তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন আমরা প্রকারভেদে চলে যাব। প্রকারভেদে একটু খেয়াল করেন, আমরা বলেছি দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী, সপ্তমী। আচ্ছা, বিভক্তিগুলো ছাড়া আর কিছু তৎপুরুষ আছে, সেগুলো হচ্ছে অলুক তৎপুরুষ। অলরেডি আপনারা জানেন যে অলুক কি, আমরা একটা আলোচনা করেছি অলুক দ্বন্দ্ব। এরপর আছে নয়ীয় তৎপুরুষ, আর শেষে আরেকটা আছে উপপদ তৎপুরুষ। আমরা প্রকারভেদে মূলত এই বিষয়গুলো নিয়েই জানব। এখন এই পাশে যদি আপনি খেয়াল করেন দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ আপনাকে বুঝতে হলে বা জানতে হলে আগে দ্বিতীয়া বিভক্তিগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দ্বিতীয়া বিভক্তি কোনগুলো? দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, এরে বহুবচনের ক্ষেত্রে। তাহলে কে, রে এগুলো যদি লোপ পেয়ে যে সমাসটা হবে সেইটা হবে কি দ্বিতীয়া তৎপুরুষ। খেয়াল করি আমরা, আমি কিছু সমস্ত পদ লিখেছি, ব্যাসবাক্য সহজ আপনারা করতে পারবেন। দেখেন কি লিখেছি, আম কুড়ানো চিরসুখী। আচ্ছা, এই আম কুড়ানো এটা আগে খেয়াল করেন। আম কুড়ানো কি হবে? আম কে কুড়ানো। আচ্ছা, কে ছাড়া অন্য কিছু দিয়ে আপনি চেষ্টা করেন দেখি। ধরেন আপনি চিন্তা করলেন আম দিয়ে কুড়ানো, বা আম থেকে কুড়ানো, বা আমের কুড়ানো, বা আম হতে কুড়ানো। আচ্ছা দেখেন তো, আমি পরে আমকে কুড়ানো এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো বলছি এগুলো কি স্যুট করতেছে এর সাথে? কোনোভাবেই ভালো শোনাচ্ছে না যে আম দিয়ে কুড়ানো, বা আমের কুড়ানো, বা আম হতে কুড়ানো। তাহলে অন্যান্য বিভক্তিগুলো এর সাথে যায় না, দ্বিতীয় বিভক্তিটাই যাচ্ছে। এই জন্য আমরা ব্যাসবাক্য করব কি আমকে কুড়ানো। এই যে কে বিভক্তিটা বাদ গেল, বাদ গিয়ে আমার সমস্ত পদ হলো কি আম কুড়ানো। এজন্য এটাকে আমরা বলছি কি দ্বিতীয় তৎপুরুষ। তাহলে এরকম যদি আমরা বলি কলা বেচা, কলাকে বেচা, হ্রদ দেখা, হ্রদকে দেখা। দেখেন অন্যান্য যে বিভক্তিগুলো আছে এগুলো দিয়ে ভালো শোনায় না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল লিখেছে দেখেন, চিরসুখী কি হবে? চিরকাল বেপিয়া সুখী। এই যে বেপিয়া বা বেপ্তি বুঝাইতেও দ্বিতীয় তৎপুরুষ হয়। এই বিষয়টা একটু অন্যরকম, এই জন্য এটা মাথায় রাখতে হবে। কি বললাম যে দ্বিতীয় তৎপুরুষ অনেক সময় বেপ্তি বোঝাতেও হয়। এরপর আসি আমরা চলে যাই তৃতীয় তৎপুরুষে। তৃতীয় তৎপুরুষ দেখেন আমি ব্র্যাকেটে আরেকটা নাম লিখে ফেলছি, করণ। করণ কারকের সময় আমরা জানবো, বা কারকে আমরা জানি যে করণ কারক বলে একটা কারক আছে। আচ্ছা, করণ কারকে মূলত কি হয়? দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো দ্বারা বোঝায়। এখন তৃতীয়া বিভক্তি কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে এই দ্বারা দিয়া বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হয় সেইটা হচ্ছে কি তৎপুরুষ সমাস।
দেখেন এক্সাম্পল খেয়াল করেন, আমরা একটা এক্সাম্পল বলেছি মন গড়া, তার মানে কি মন দিয়ে গড়া, অন্যভাবে আপনি করতে পারবেন না। দেখেন লাঠি পেটা, কি হবে ব্যাস বাক্য? অবভিয়াসলি লাঠি দিয়ে পেটা। তাহলে আপনি যদি খেয়াল করেন এই যে দিয়ে শব্দটা বাদ পড়ে গেল ব্যাস বাক্য থেকে, সমস্ত পদ গঠিত হলো কি লাঠি পেটা। তাহলে এভাবেই হচ্ছে কি লাঠি দিয়ে পেটা, এটাকে আমরা বলছি কি তৃতীয়া তৎপুরুষ। অনেক সময় আপনার পরীক্ষায় আসবে যে তৃতীয়া তৎপুরুষের আরেক নাম কি, বা দেখবেন তৃতীয় তৎপুরুষ আপনার অপশনই নেই, সেখানে আছে করণ তৎপুরুষ। সেক্ষেত্রে আমরা তৃতীয়ার পরিবর্তে করণ আনসার দিতে পারবো। এবার আসি চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ আবার আগের মতোই, চতুর্থী বিভক্তিগুলো আমাদেরকে জানতে হবে। চতুর্থী বিভক্তি কোনগুলো? দ্বিতীয়ার মতোই কে রে রে, কিন্তু তাহলে দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে পার্থক্য কি? পার্থক্যের জায়গাটা হচ্ছে দ্বিতীয়াতে এই যে আমরা করলাম আমকে কুড়ানো, কিন্তু চতুর্থীর ক্ষেত্রে যেটা বোঝাবে নিমিত্তে বা জন্য বোঝাবে। কি বললাম আমি? নিমিত্তে বা জন্য বোঝাবে। ইংলিশে যেটাকে বলি আমরা ফর, FOR, এই ফর বোঝাবে। দেখেন আপনি খেয়াল করেন ডাক মাসুল, ডাকের নিমিত্তে মাসুল, মানে আমরা যে চিঠি পোস্ট করি এজন্য যে এক্সট্রা একটা টাকা আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে কি ডাক মাসুল। আচ্ছা, গুরুকে ভক্তি, তার মানে কি গুরুর জন্য যে ভক্তি। এখন অনেক সময় এগুলোকে কিন্তু এই যে গুরু ভক্তি যেটা সত্য বা স্বার্থ ত্যাগ করে করা হচ্ছে, সেগুলোকে কিন্তু সম্প্রদান বলা যেতে পারে। সেগুলোকে কিন্তু কি বললাম? সম্প্রদান তৎপুরুষ বলা যেতে পারে। তাহলে আমার মনে হয় দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়াতে কি কে রে রে, চতুর্থীতেও কে রে রে, কিন্তু দ্বিতীয়াতে জন্যে বোঝাচ্ছে না, এইখানে জন্য অর্থে বোঝাচ্ছে। আচ্ছা, আরও একটা এক্সাম্পল বলা যেতে পারে, যেমন তপবন, তপের নিমিত্তে যে বন। এরপর আসি আমরা পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমীর আরেকটা নাম আমি লিখেছি কারকের সাথে মিলিয়ে অপাদান তৎপুরুষ। আচ্ছা, পঞ্চমী বিভক্তি কোনগুলো? পঞ্চমী বিভক্তি হচ্ছে কি হতে, থেকে, চেয়ে। তাহলে এই হতে, থেকে, চেয়ে এগুলো যদি লোপ পায় তাহলে আমরা বুঝবো এটা কি হয়ে গেছে, পঞ্চমী তৎপুরুষ হয়েছে। খেয়াল করেন আপনি বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত, আপনি কিন্তু ব্যাস বাক্য করতে পারবেন না বিলের জন্য ফেরত, হয় না, এটার সাথে এটা যাচ্ছে না। বা আপনি ব্যাস বাক্য করতে পারবেন না বিলেত দিয়ে গড়া, হচ্ছে না, বা বিলেত দিয়ে ফেরত, হচ্ছে না। আচ্ছা, এরপর দেখেন দল ছুট, দল হতে ছুট বা দল থেকে ছুট, সেটাকে আমরা বলছি কি দল ছুট। এই গেল হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ। এবার আসি ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ আবার আগের মতো আমাদেরকে ষষ্ঠী বিভক্তিগুলো জানতে হবে। ষষ্ঠী বিভক্তি কি? র এবং এর, র এবং এর লোপ পেয়ে যদি সমাস হয় এবং সেখানে যদি কি পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা বলবো কি ষষ্ঠী তৎপুরুষ। দেখেন আমরা এক্সাম্পল লিখেছি রাজপুত্র, রাজপথ। আচ্ছা, এখন দেখেন রাজপুত্র, রাজার পুত্র, এই যে র এটা লোপ পেয়ে হয়ে গেল কি রাজপুত্র। আচ্ছা, রাজপথ, এই যে পথের রাজা বা রাজার পথ, আপনি যেটাই করেন না কেন পথের রাজাটা বেশি সুইটেবল। পথের রাজা, এই যে দেখেন পথ শব্দের সাথে একটা কি ছিল, এর বিভক্তি যুক্ত ছিল, এইটা বাদ করে হয়ে গেল কি রাজপথ। তাহলে এই যে র বা এর বিভক্তি লোপ পেয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ। এবার আসি সপ্তমী। সপ্তমী তৎপুরুষ জানতে হলে আমাদেরকে কি করতে হবে? সপ্তমী বিভক্তিগুলো জানতে হবে। বিভক্তিগুলো, সপ্তমী বিভক্তি কোনগুলো? সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অ, তে। এখন আসেন আমরা লিখছি কি মাতৃভক্তি। মাতৃভক্তি, তাহলে এটার যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? মাতায় ভক্তি। এই যে অন্তস্থ অ, এটা কি হলো? লোপ পেয়ে সমস্ত পদ হইল কি আমার মাতৃভক্তি। তাহলে এরপর আসি গাছে পাকা। ব্যাস বাক্য ছিল কি গাছে পাকা, সেখান থেকে সমস্ত পদ হলো কি গাছ পাকা। আমরা অনেক সময় বলি না গাছ পাকা ফল, তাহলে খেয়াল করেন অন্তস্থ অ, এ, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাসটা হচ্ছে সেটার নাম হচ্ছে সপ্তমী তৎপুরুষ। এবার আসেন এই বিভক্তিরগুলো অনেক সহজ, যে কেউই পারবে, একটু চেষ্টা করলেই পারা যায়। এই পার্টটা যেটা আছে অলুক তৎপুরুষ, নয়ীয় তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ, এই তিনটা জিনিস একটু অন্যরকম। এই তিনটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। প্রথমটা আমরা অলুক, আমরা আলোচনা করেছিলাম না অলুক দ্বন্দ্ব, সেখানে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম অলুক শব্দের অর্থ হচ্ছে কি
বিভক্তি লোপ না পাওয়া, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। আচ্ছা, খেয়াল করেন, সেম বিষয়, তৎপুরুষের ক্ষেত্রেও একই বিষয়, কোনো পার্থক্য নাই, জাস্ট ওইটা ছিল দ্বন্দ্ব, এটা হবে কি তৎপুরুষ। আমরা এখানে এক্সাম্পল লিখেছি কি ঘোড়ার গাড়ি, দেখেন তো এই যে র, একটা বিভক্তি এখানে কি সমস্ত পদে আছে, কিন্তু এগুলোতে খেয়াল করেন আমকে কুড়ানো, মন দিয়ে গড়া, বিভক্তিগুলো কি হয়ে গেছে বাদ পড়ে গেছে, বাট এখানে কিন্তু বিভক্তি বাদ পড়ে নাই। তাহলে যেগুলোতে বিভক্তি ঠিক থাকবে সমস্ত পদে, সেই ধরনের সমাসগুলোকে আমরা কি বলবো অলুক তৎপুরুষ সমাস। আমার মনে হয় এটা সহজ এবং এটা বুঝতে পেরেছেন সবাই। এবার আসি নয়ীয় তৎপুরুষ। নয়ীয় তৎপুরুষ শব্দটা দেখতে কঠিন লাগতেছে, আসলে এতটা কঠিন না। নয়ীয় মানে হচ্ছে তৎপুরুষের শুরুতে প্রথমে একটা নাবোধক অব্যয় থাকবে। নাবোধক অব্যয় কীরকম দেখেন, একটা এক্সাম্পল লিখেছি অজ্ঞান মানে কি নেই জ্ঞান। যদি বলি বেয়াদব মানে কি নেই আদব। আচ্ছা, এই যে দেখেন বেয়াদব, বে কিন্তু একটা উপসর্গ, আর উপসর্গগুলোই কিন্তু কি অব্যয়। আচ্ছা, যদি বলি নেই উপায় যার, নিরুপায়, এই যে নির, এটা কিন্তু একটা কি উপসর্গ, আর উপসর্গ মানেই কি অব্যয়। তাহলে প্রথমে যদি একটা কি নাবোধক অব্যয় থাকতে হবে, এটা পজিটিভ কোনো অব্যয় হওয়া যাবে না, এটা অবশ্যই নেগেটিভ একটা অব্যয় হতে হবে। এরকম প্রথমে নাবোধক কোনো অব্যয় থাকার পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন সেটা হবে কি নয়ীয় তৎপুরুষ। এরপর যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। আচ্ছা, উপপদ একটু আনকমন নাম, বুঝতে সহজ আছে। দেখেন, উপপদ তৎপুরুষ হচ্ছে এমন একটা তৎপুরুষ যেটার প্রথমে একটা নাউন থাকবে। কি বললাম, উপপদ তৎপুরুষের প্রথমে একটা কি থাকবে নাউন থাকবে। এক্সাম্পলগুলো খেয়াল করেন, পকেট মার, পাতা চাটা, বর্ণচোরা, ছাড় পোকা। দেখেন তো পকেট এই শব্দটা ইংরেজি শব্দ, একটা নাউন না? আচ্ছা, পাতা এটা নাউন বা বিশেষ্য না? এরপর বলছি বর্ণ, এটা নাউন বা বিশেষ্য না? এরপর বলছি ছাড়, ছাড় মানে হচ্ছে শরীর। আচ্ছা, তাহলে সবগুলোই নাউন। আমরা উপপদের প্রথম বৈশিষ্ট্য কি বললাম, একটা কি থাকবে নাউন থাকবে। আচ্ছা, উপপদের 2 নাম্বার বৈশিষ্ট্য, যেটা 2 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে উপপদের পরবর্তী যে অংশটুকু নাউনের পর, এইটা কৃদন্ত পদ যোগে গঠিত হবে। এখন কৃদন্ত পদ বিষয়টা কি, এটা জানার জন্য আপনাদেরকে প্রত্যয় জানতে হবে। নর্মালি আমরা বলি কৃদন্ত পদ হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু যেটা ধাতু যোগে গঠিত। ক্রিয়াপদ যেটা কি যোগে গঠিত, ধাতু যোগে গঠিত। কীরকম দেখেন, আমরা যেটাতে তুই তোকারি করতে পারি, মার, আমরা বলতে পারবো না যে তুই মার। তাহলে দেখেন এই যে মার একটা কি কৃদন্ত পদ। চাটা, চাট থেকে আসছে কি চাটা, এই যে চাট ছিল ক্রিয়ামূল বা ধাতু, এর সাথে আ প্রত্যয় যোগ হয়ে গেছে কি চাটা। এরপরে দেখেন চোরা, এই যে চোর থেকে হয়ে গেছে কি আ প্রত্যয় যোগ হয়ে চোরা। এই যে পোকা, পোক, পোক মানে হচ্ছে প্রবেশ করা, এই পোক থেকে হয়ে গেছে কি আ প্রত্যয় যোগে পোকা। তাহলে এই যে দেখেন উপপদের যে বৈশিষ্ট্য, প্রথমে একটা নাউন বা বিশেষ্য থাকবে এবং পরবর্তী অংশটা কৃদন্ত পদ যোগে গঠিত, সেইটাই হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। এই ছিল আমাদের তৎপুরুষ সমাস সম্পর্কিত আলোচনা। আমরা এই অংশে মূলত দেখেছি তৎপুরুষ সমাস কি বা তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখেছি তৎপুরুষ সমাসের প্রকারভেদ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, এবং এগুলোর বাইরে গিয়ে আমরা আরও অন্যান্য প্রকারভেদ দেখেছি, যেমন অলুক তৎপুরুষ, নয়ীয় তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব অব্যয়ীভাব সমাস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।